মুজাফফর ধরা পড়ায় শহীদ জিয়া হত্যার রহস্য উন্মোচনের সুযোগ। জাতীয় বা আন্তর্জাতিক কমিশন গঠনের পরামর্শ, বিচার হবে সামরিক আদালতে, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। জনগণকে বিভ্রান্ত করতে জুলাই সনদের ভুল ব্যাখ্যা করছে বিরোধী দল, অভিযোগ বিএনপির। গণভোটের রায় না মানলে আন্দোলনের হুঁশিয়ারি জামায়াতের। নতুন তো কোনো গাছই লাগাতে দেখি না। সরকারের প্ল্যান অনুযায়ী কিন্তু আমরা সেটার বাস্তবায়নটা সেভাবে আমরা এখানে দেখতে পাচ্ছি না। দেখা যাচ্ছে দিন দিন আরো গাছ কেটে ফেলা হচ্ছে, আর বা যেগুলো আছে সেগুলো পরিচর্যা করা হচ্ছে না ঠিক মতো। ঢাকার বুকে ভালো নেই গাছপালা, অপরিকল্পিত নগরায়ন আর কংক্রিটের চাপে শ্বাস নিতে পারছে না লাখ লাখ বৃক্ষ। আলোক দূষণে ব্যবহৃত জৈব চক্র সঠিক পরিচর্যার দিক। এবং মহাকাব্যিক ফাইনালের আগে অনুশীলনে আর্জেন্টিনা এবং স্পেন, বিশ্রামে মেসি, ইনজুরি থাকলেও খেলবেন ইয়ামাল পেদ্রো, জানালো স্পেনিশ ফুটবল ফেডারেশন। ভোরের সময় সঙ্গে আছি আমি মেসবাহুল আলিফ। সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন গ্রেপ্তারের মধ্য দিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হত্যার অজানা রহস্য সামনে আসার সুযোগ তৈরি হয়েছে বলে মনে করেন বিশ্লেষকরা। এক্ষেত্রে জাতীয় বা আন্তর্জাতিক কমিশন গঠনের পরামর্শ দিচ্ছেন তারা। বিশ্লেষকরা বলছেন, মোজাফফরকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে শহীদ জিয়া হত্যার নেপথ্যের অনেক গুরুত্বপূর্ণ তথ্য সামনে আসতে পারে। ফারুক ভুঁইয়ার অপিনিয়ন রিপোর্ট। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক রক্তাক্ত অধ্যায় ১৯৮১ সালের ৩০শে মে। চট্টগ্রাম সার্কিট হাউজে সেদিন ভারী বুট আর গুলির আওয়াজে ভাঙে ভোরের নিস্তব্ধতা। রাষ্ট্রের তখনকার সর্বোচ্চ ব্যক্তি প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে হত্যা করে বিপথগামী একদল সেনা সদস্য। পরে সামরিক আদালতে বিচার করা হয় ১৮ সেনা কর্মকর্তার, যাদের ১৩ জনকে মৃত্যুদণ্ড আর বাকিদের সাজা দেওয়া হয় বিভিন্ন মেয়াদে। তবে জিয়াউর রহমান হত্যার পর পালিয়ে যান সেই সেনাদলে থাকা ২ মেজর, যাদের একজন মোজাফফর হোসেনকে দীর্ঘ ৪৫ বছর পর বৃহস্পতিবার রাজধানীর বনানী থেকে গ্রেফতার করা হয়। পরে তাকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করে গোয়েন্দা পুলিশ। মোজাফফর হোসেনের বিচারিক প্রক্রিয়া কেমন হতে পারে জানালেন সুপ্রিম কোর্টের আইনজীবী ও সাবেক এই সেনা কর্মকর্তা। তার এখানে দুইটা অফেন্স ট্রাই হবে, একটা হলো সে পলাতক, আর একটা হলো ১৯৮১ সালের প্রেসিডেন্ট জিয়ার হত্যাকাণ্ড। নতুন যে কোড অফ এনক্রি হবে সেই কোড অফ এনক্রি খুঁজে বের করবে আগের কোড অফ এনক্রিতে ১৯৮১ সালের হত্যাকাণ্ডের সময় তার সম্বন্ধে কি ফাইন্ডিংস আছে, কি সুপারিশ রয়েছে, সেই সুপারিশ অনুযায়ী তখন তার বিচার হবে। জিয়াউর রহমান হত্যাকাণ্ডে নেপথ্যের অনেক রহস্য এখনো অমীমাংসিত। সেজন্য উত্তরহীন প্রশ্নগুলোর জবাব পেতে কমিশন গঠনের পরামর্শ বিশ্লেষকদের। তারা বলছেন, মুজাফফরকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে বেরিয়ে আসতে পারে অনেক অজানা ও গুরুত্বপূর্ণ তথ্য। বিচারিক রায় কার্যকর করার আগে তাকে একটা প্রপার ইন্টারোগেশন দরকার, এবং এই ইন্টারোগেশনের মধ্য দিয়ে এই হত্যাকাণ্ডের আসল যে মোটিভটা ছিল, ষড়যন্ত্রের পিছনে কারা যুক্ত ছিলেন, দেশি বিদেশি কারা যুক্ত ছিলেন, এটি সঠিকভাবে শনাক্ত করার খুবই প্রয়োজন। জাতীয় হোক আন্তর্জাতিক হোক, একটি কমিশন গঠনের মধ্য দিয়ে মানুষের কাছে স্পষ্ট হওয়া দরকার। উনি কেন পালিয়ে গেলেন, জেনারেল মঞ্জুর আসলে তার মোটিভ কী ছিল, কেন এই হত্যাকাণ্ড ঘটলো, এখানে কোনো ষড়যন্ত্র আছে কিনা, কোনো বিদেশি ষড়যন্ত্র ছিল কিনা, না নিছক মিউটিনি, এইগুলো আবার নতুন করে সামনে আসার একটা সুযোগ সৃষ্টি হয়েছে। একটা কথা যে সামনে আসে যে জেনারেল মঞ্জুরকে অ্যালেজলি প্রেসিডেন্ট এরশাদ তাকে হত্যাকাণ্ড ঘটিয়েছে, যে সে যাতে কোনো কিছু বলতে না পারে। উনি কী বলতে চেয়েছিল, অন্য কোনো ঘটনা আছে কিনা, সেইটা মেজর মোজাফফর যদি জেনে থাকেন উনি হয়তো বলতে পারেন। বিশ্লেষকরা বলছেন, প্রতিহিংসার জন্য নয়, বরং ন্যায় বিচার প্রতিষ্ঠা ও জাতীয় আস্থা পুনর্গঠনের জন্য প্রয়োজন প্রকৃত সত্য অনুসন্ধান। ফারুক ভুঁইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যায় জড়িত সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনের বিচার সেনা আদালতে করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। শুক্রবার দুপুরে কক্সবাজারে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কথা বলেন তিনি। রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের সাথে জড়িত একজন পলাতক আসামি, সেনাবাহিনীর সাবেক মেজর মুজাফফর, গোপন অবস্থায় ছিল, লুকিয়ে ছিল বা পলাতক ছিল। তার হদিশ পাওয়া মাত্র আমাদের শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে গ্রেফতার করেছে।
এবং সেনা হেফাজতে তাকে দেওয়া হয়েছে, যাতে যেই আইনে তাদের একই সহযোগীদেরকে বিচার করা হয়েছিল সেই আইনে বিচার করা যায়। ক্ষমতায় যেতে বিরোধী দল জুলাইকে ব্যবহার করতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জনগণকে বিভ্রান্ত করতে সনদ নিয়ে ভুল ব্যাখ্যার অভিযোগ তুলে তিনি বলেন, মুখরোচক কথা বলে জনগণকে উত্তেজিত করতে চান বিরোধীরা। জাতীয় প্রেস ক্লাবে এক স্মরণ সভায় যোগ দিয়ে মির্জা ফখরুল আরও বলেন, সংবিধান সংশোধন ও স্বাক্ষরিত জুলাই সনদ বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর। জুলাই জাতীয় সনদ 2025-এ স্বাক্ষর করছে। 2025-এর অক্টোবরে জাতীয় সংসদ ভবন চত্বরে অন্তর্বর্তী সরকার ও সব দলের প্রতিনিধির অংশগ্রহণে স্বাক্ষরিত হয় জুলাই জাতীয় সনদ। বিএনপি ক্ষমতায় আসার পর থেকে বিষয়টি নিয়ে সরকার ও বিরোধী দলের মধ্যে চলছে পাল্টাপাল্টি বক্তব্য। দেশবরেণ্য শিক্ষাবিদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রয়াত উপাচার্য অধ্যাপক এমাদউদ্দিন আহমেদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভায় উঠে আসে বিষয়টি। ওনাকে স্মরণ করার জন্য আয়োজনে প্রধান অতিথি ছিলেন বিএনপি মহাসচিব স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বক্তব্যে আক্ষেপ করে বলেন, বিএনপি উদার গণতান্ত্রিক দেশ গড়ার স্বপ্ন দেখলেও বিরোধী দল বিভ্রান্তি ছড়িয়ে দেশবাসীকে উত্তেজিত করার পায়তারা করছে। তারা ক্ষমতায় যেতে জুলাইকে ব্যবহার করতে চায় বলেও মন্তব্য করেন তিনি। সম্পূর্ণভাবে ভুল ব্যাখ্যা দেওয়া হচ্ছে যে আমরা জুলাই সনদ বাস্তবায়ন করতে চাই না। আমরা জুলাই সনদ বাস্তবায়ন প্রত্যেকটি অক্ষর আমরা পালন করব, এটা হচ্ছে আমাদের কমিটমেন্ট। গণভোটের একটা অংশ তো আমাদের সঙ্গে কোনো আলোচনাই হয়নি। উচ্চকক্ষে অনুপাতিক হারে ভোট অনুপাতিক হারে যে আপনার প্রতিনিধিত্ব হবে, সেই বিষয়টাতে আমরা কখনোই একমত হইনি। বিরোধী দল যারা আছেন তারা অনেকে বিভিন্ন রকম মুখরোচক কথা বলে আপনার জনগণকে উত্তেজিত করবার চেষ্টা করছেন। মির্জা ফখরুল বলেন, বিএনপি সংসদের উচ্চকক্ষের বিষয়ে কখনোই একমত না হলেও তার ধোঁয়া তুলেই সংস্কার নিয়ে বিএনপিকে দোষারোপ করা হচ্ছে। এ সময় তিনি স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, সংবিধান সংস্কার নয়, সংশোধন করতে চায় বিএনপি। সংস্কারের কথা বলে, সংস্কার এই দেশে কারা এনেছে? বিএনপি এনেছে। একদলীয় শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় গণতন্ত্রের বিএনপি নিয়ে এসেছে। প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট থেকে পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্টে বিএনপি নিয়ে এসেছে। আপনি তত্ত্বাবধায়ক সরকারের যে বিধান, সেই বিধানকে আমরাই পার্লামেন্টে সারা রাত কাজ করে আমরাই পাশ করেছি। আজকে তাই যখন এই সমস্ত কথাগুলো বলা হয়, তখন জনগণকে বিভ্রান্ত করার জন্যই বলা হয় বলে আমি মনে করি। সংবিধান সংস্কার আর সংবিধান সংশোধন, আমরা তো বরাবরই বলে এসেছি যে আমরা সংবিধান সংশোধন করতে চাই। আমরা সংবিধান সংস্কারের কথা কখনোই বলিনি। প্রধানমন্ত্রী তারেক রহমান বাবার যোগ্য সন্তান হিসেবেই দেশ গঠনে কাজ করে যাচ্ছেন বলে জানান সরকারের এই জ্যেষ্ঠ মন্ত্রী। করে নিয়ে আসার জন্য আতাউর কাউসার, সময় সংবাদ, ঢাকা। গণ অভ্যুত্থানে রক্তের বিনিময়ে যে বাস্তবতা তৈরি হয়েছে, তারপর শেখ হাসিনার রাজনীতিতে ফেরার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। 17 জুলাই যাত্রাবাড়ি প্রতিরোধ দিবস উপলক্ষে আয়োজিত সমাবেশে তিনি বলেন, ফ্যাসিবাদ, প্রতারণা ও জনগণের কণ্ঠরোধ আওয়ামী লীগের রাজনৈতিক সংস্কৃতির অংশ। কিছু টকশো উপস্থাপক এবং একটি ধর্মভিত্তিক রাজনৈতিক দলকে ইঙ্গিত করে তিনি বলেন, কেউ কেউ ভিন্নভাবে শেখ হাসিনাকে আবারও প্রাসঙ্গিক করার চেষ্টা করে বিভ্রান্তি ছড়াচ্ছে। সমাবেশে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালাম বলেন, বিএনপিকে গণতন্ত্রের শত্রু হিসেবে উপস্থাপনের চেষ্টা করা হচ্ছে। এখনই বিএনপিকে গণতন্ত্রের শত্রু হিসাবে অনেকে আখ্যায়িত করার চিন্তা করছেন। তাই বলবো, ধৈর্য ধরেন। গণতন্ত্রের চর্চার মাধ্যমে গণতন্ত্রকে এগিয়ে নিয়ে যান, কিন্তু সেটা না করে আপনারা শেখ হাসিনার টোনে, আওয়ামী লীগের টোনে, উভয়দের টোনে আপনারা কথা বলবেন, এটা তো মানুষ নিতে চায়। সংঘাত না চাইলে বিএনপিকে গণভোটের রায় মেনে নিয়ে সংবিধান সংস্কারের আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। শুক্রবার দুপুরে নরসিংদীতে জেলা জামায়াতের রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন তিনি। এ সময় দাবি আদায়ে সংসদে ব্যর্থ হলে রাজপথে যাওয়া ছাড়া আর কোনো বিকল্প থাকবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। দিল্লি থেকে দেশে রাজনৈতিক অস্থিরতার সৃষ্টির অপচেষ্টা চলছে বলে অভিযোগ করেন পরোয়ার। বিএনপি উচিত দেশকে সংঘাতের দিকে ঠেলে না দিয়ে পার্লামেন্টে
সংবিধান সংস্কার পরিষদে অধিবেশন ডাকুন, শপথ গ্রহণ করুন এবং জুলাই সনদের আইনি ভিত্তির জন্য যে গণভোট হয়েছে সেই গণভোটের রায় মেনে নিয়ে এটা কার্যকর করে সংবিধানে আপনারা সেই সংস্কারটা করুন। যদি সংসদে আমরা ব্যর্থ হই তাহলে রাজপথে যাওয়া ছাড়া আমাদের আর কোনো বিকল্প পথ নেই। আমরা সব প্রতিবেশীর সাথে যেমন বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাই, দেশের স্বার্থে ন্যায্য সম্পর্ক চাই, কিন্তু একের পর এক একটা দেশের রাজনীতি, সরকার এবং জাতীয় স্বার্থের বিরুদ্ধে কেউ পদক্ষেপ নিলে দেশের জনগণ তো সেটা পছন্দ করবে। ফিফা বিশ্বকাপের খবর। বিশ্বকাপের মহাকাব্যিক ফাইনালের আগে অনুশীলন করেছে আর্জেন্টিনা ও স্পেন। বিশ্রামে ছিলেন মেসি সহ বেশিরভাগ তারকারা। তবে দলকে ব্যাক টু ব্যাক শিরোপা উপহার দিতে বড় ভূমিকা রাখতে চান স্ট্রাইকার লাউতারো মার্তিনেজ। এদিকে ফ্রান্সের ডিফেন্ডারদের আক্রমণে ইনজুরিতে পড়েছেন লামিন ইয়ামাল ও পেদ্রো পোরো। ওয়ার্কলোড ম্যানেজমেন্টে আলাদাভাবে প্রস্তুতি সেরেছেন দুজন। তবে এই দুই ফুটবলার খেলবেন বলে নিশ্চিত করেছে স্পেনিশ ফুটবল ফেডারেশন। লুসেইলে মরুর বুকে ঝড় তোলার 4 বছর পর আরও একটা শিরোপা থেকে মাত্র 1 ম্যাচ দূরে আর্জেন্টিনা। মহাকাব্যিক ফাইনালে আলবিসেলেস্তের সামনে 2024 সালের ইউরো চ্যাম্পিয়ন স্পেন। গত মার্চের ফিনালিসিমার উত্তাপ এবার দ্য গ্রেটেস্ট শো অন আর্থের মঞ্চে। বিশ্বকাপের শুরু থেকেই কখনো রেফারি, কখনো আবার ফিফার সুবিধাভোগী দল, এমন অনেক সমালোচনা সঙ্গী হয়েছে বর্তমান চ্যাম্পিয়নদের। তবে একের পর এক ম্যাচে পিছিয়ে পড়েও প্রত্যাবর্তনের গল্প লিখে সমালোচনার দাঁত ভাঙা জবাব দিয়েছে আর্জেন্টিনা। ইংল্যান্ড ম্যাচের পর আরও আত্মবিশ্বাসী কাতার বিশ্বকাপ জয়ীরা। আর্জেন্টিনা প্রমাণ করেছে তারা সুবিধাভোগী দল নয়। উঠতে থাকা ইংল্যান্ডকে মাটিতে নামানোর পর অনেকটাই নির্ভর আলবিসেলেস্তে। সেমিফাইনালের পর প্রথম অনুশীলনে তাই বিশ্রামে ছিলেন দলের প্রাণভ্রমরা লিওনেল মেসি সহ একাধিক তারকা। তবে একেবারেই আলাদা লাউতারো মার্তিনেজ। ইংল্যান্ডের বিপক্ষে অগ্নি পরীক্ষায় তার গোলেই জয় নিশ্চিত হয় আর্জেন্টিনার। শেষ সময়ে বদলি নেমে প্রতিটা ম্যাচেই আলো ছড়াচ্ছেন। 2024 সালের মায়ামি গার্ডেন্সে কোপা আমেরিকার ফাইনালেও কলম্বিয়ার বিপক্ষে 112 মিনিটে গোল করে আর্জেন্টিনাকে শিরোপা উপহার দিয়েছিলেন এই লাউতারো। ব্যাক টু ব্যাক আর্জেন্টিনাকে বিশ্বকাপের শিরোপা উপহার দেওয়ার স্বপ্নযাত্রায়ও কান্ডারের ভূমিকা পালন করতে চান লাউতারো। তাই তো প্রস্তুতিতে কোনো ছাড় দেননি ইন্টার মিলান স্ট্রাইকার। প্রতিপক্ষ স্পেন বিশ্বকাপের সবচেয়ে গোছালো দল। পাউ কুবার্সি, মার্ক কুকুরেয়াদের মতো বিশ্বসেরা রক্ষণভাগ, মাঝমাঠে রদ্রি, পেদ্রিদের মতো তারকা নিয়ে শিরোপার দাবিদার লা রোহা। 16 বছর পর ফাইনালে ওঠা শিরোপায় রাঙাতে চায় লুই দে লা ফুয়েন্তের দল। নিউ জার্সির ফাইনালের জন্য পুরো দল যখন একপাশে ব্যস্ত অনুশীলনে, তখন আলাদাভাবে প্রস্তুতি সেরেছেন লামিন ইয়ামাল ও পেদ্রো পোরো। ফ্রান্সের বিপক্ষে ম্যাচে লুকাস দিগনে ও থিও হার্নান্দেজদের একের পর এক আক্রমণ সহ্য করেছেন ইয়ামাল। হালকা চোট রয়েছে তার ও পেদ্রোর। তাই তো ওয়ার্কলোড ম্যানেজমেন্টের জন্য তাদের আলাদাভাবে অনুশীলনের সুযোগ দেন কোচ। তবে ফাইনালে এই দুই তারকা খেলবেন বলে নিশ্চিত করেছে স্প্যানিশ ফুটবল ফেডারেশন। 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় অনুশীলন করা বেশ কষ্টসাধ্য ছিল স্পেনের জন্য। নিউ জার্সির কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়াটাই বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন কোচ লুই দে লা ফুয়েন্তে। পারভিন আক্তার, সময় সংবাদ। বিশ্বকাপের ফাইনালে ঠিকই দেখা যাবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। তাকে দিয়েই বিজয়ী দলের হাতে শিরোপা তুলে দেওয়া হবে বলে জানিয়েছে হোয়াইট হাউস। ট্রফি জয়ী দলকে যুক্তরাষ্ট্রের ক্রীড়া ঐতিহ্যের চ্যাম্পিয়নশিপ রিংও উপহার দেওয়া হবে। আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা, তারপরে বিশ্ব ফুটবলের সবচেয়ে কাঙ্ক্ষিত ট্রফির নতুন মালিকের নাম লেখা হবে ইতিহাসে। সব প্রস্তুতি শেষ, সোনালী ট্রফিও পৌঁছে গেছে গন্তব্যে। বিশ্বকাপের সবচেয়ে কাঙ্ক্ষিত ট্রফির যাত্রাও হচ্ছে রাজকীয় আয়োজনে। ফরাসি বিলাসবহুল ব্র্যান্ড লুই ভিতো তৈরি করেছে বিশ্বকাপ ট্রফির বিশেষ ট্রাঙ্ক সোনালী ভি, যার অর্থ ভিক্টোরি। বিশেষ চামড়ার আস্তরণ, সোনালী কারুকাজ আর ফিফার স্মারকে সাজানো এই ট্রাঙ্কে করেই ফাইনালের ভেন্যুতে পৌঁছাবে ফুটবল বিশ্বের সবচেয়ে মূল্যবান পুরস্কার। ম্যানহাটনে আয়োজিত প্রদর্শনীতে ট্রফি উন্মোচন করেন। পাশাপাশি বিশ্বকাপের থিম হাতে আঁকা বিশেষ ট্রাঙ্কও প্রদর্শন করা হয়। বিশ্বকাপ ফাইনালের গ্যালারিতেও থাকছে বাড়তি আকর্ষণ। পুরো বিশ্বকাপের কোনো ম্যাচে মাঠে না গেলেও ফাইনালে প্রথমবারের মতো উপস্থিত থাকছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউস জানিয়েছে শুক্রবার ফিফার সংবর্ধনায় অংশ নেওয়ার পর রোববার তিনি সরাসরি দেখবেন স্পেন আর্জেন্টিনার শিরোপা নির্ধারণী লড়াই। জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে মার্কিন প্রেসিডেন্টই বিজয়ী দলের হাতে তুলে দেবেন স্বপ্নের বিশ্বকাপ ট্রফি।
ট্রফির পাশাপাশি আরও চমক থাকবে বিশ্বকাপ জয়ী দলের জন্য। মার্কিন ক্রীড়া সংস্কৃতির ঐতিহ্য সোনা আর হীরায় খচিত বিশেষ চ্যাম্পিয়নশিপ রিং দেয়া হবে ফুটবলার ও টিম ম্যানেজমেন্টের সদস্যদের। বিশ্বকাপের ইতিহাসে এমনটা হবে এবারই প্রথম। ট্রাম্প ছাড়াও বাকি দুই আয়োজক দেশ কানাডা ও মেক্সিকোর সরকার প্রধানরাও ফাইনালে থাকার কথা রয়েছে। তবে কুসংস্কারে বিশ্বাস করা আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই স্টেডিয়ামে যাবেন না বলে জানিয়েছেন। আগের ম্যাচগুলোর মতো নিজ বাসভবনে বসেই ফাইনাল জয়টাও ঘরে বসে দেখতে চান মিলেই। তিনি না গেলেও স্পেনের রাজা ষষ্ঠ ফিলিপির ফাইনাল দেখতে যাওয়ার কথা রয়েছে। এদিকে এবারের এই বিশ্বকাপকে যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে সফল আয়োজন বলে দাবি করেছে হোয়াইট হাউস। অন্য দুই আয়োজক কানাডা, মেক্সিকো তো সফল ফিফা। তামিম হোসেন, সময় সংবাদ। এবার কর ফাঁকির মামলায় ফেঁসে যাচ্ছে চট্টগ্রামের জাদিদ অ্যাপারেলস লিমিটেড। কাস্টমসের তথ্য বন্ড সুবিধার অপব্যবহার করে 108 কোটি টাকা রাজস্ব ফাঁকি দিয়েছে প্রতিষ্ঠানটি। বাতিল হতে পারে বন্ড লাইসেন্সও। কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে নিট পোশাক রপ্তানিকারকদের শীর্ষ সংগঠক বিকেএমইএ। বাণিজ্য দুর্নীতি দূর করতে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের তাগিদ টিআইবির। অভিযোগ নিয়ে স্পষ্ট কোনো জবাব দেয়নি জাদিদ অ্যাপারেলসের ব্যবস্থাপনা পরিচালক। সাইফুল ইসলামের রিপোর্ট। জাদিদ অ্যাপারেলস প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ওঠা তৈরি পোশাক রফতানির শর্তে বন্ডের আওতায় শুল্কমুক্ত সুবিধায় কাপড় আমদানি করে খোলা বাজারে বিক্রি করে 260 কোটি টাকা রাজস্ব ফাঁকি দেওয়ার অভিযোগ তদন্তে নামে চট্টগ্রাম কাস্টমস অ্যান্ড বন্ড কমিশনারেট। 2025 সাল জুড়ে জাদিদ অ্যাপারেলসের আমদানি রফতানি ও ইফিসিয়েন্সির তথ্য সরজমিনে যাচাই বাছাই করা হয়। গেল মার্চে দেয়া তদন্ত প্রতিবেদনে জানানো হয় বন্ড সুবিধায় আমদানি করা ফেব্রিক্স বন্ড গুদাম থেকে অবৈধভাবে অপসারণ করে শুল্ক কর বাবদ প্রায় 108 কোটি টাকা রাজস্ব ফাঁকি দিয়েছে প্রতিষ্ঠানটি। সুপারিশ করা হয় জাদিদ অ্যাপারেলসের বন্ড লাইসেন্স বাতিলের। বড় অঙ্কের রাজস্ব ফাঁকির কারণ জানতে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালকের সঙ্গে যোগাযোগ করা হলে 10 মিনিট সময় চান তিনি। এরপর দফায় দফায় ফোন কল যোগে আর খুদে বার্তাতেও মেলেনি তার কোনো উত্তর। মুজিবুর রহমান মজুমদার সাহেব বলছেন? কাস্টমসের একটা ইস্যু ছিল, তো একটা আলোচনা করতাম। আমি কি একটু পরে ফোন করতে পারি? জি জি, 10 মিনিট পরে করি। জি জি জি। এ অবস্থায় বন্ডের অপব্যবহার বন্ধে দুর্নীতিবাজ প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর অবস্থান নেয়ার কথা জানিয়েছে নিট পোশাক রপ্তানিকারকদের শীর্ষ সংগঠন বিকেএমইএ। কোন রকম বিন্দুমাত্র ছাড় যেন দেওয়া না হয়, একেবারে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা যেন করা হয় যদি এই ধরনের ঘটনা ঘটিয়ে থাকে, আমার মেম্বার হোক আর যেই হোক। কিছু সংখ্যক আমি মনে করি এরা ব্যবসায়ী নামে দুর্বৃত্ত, এবং এই দুর্বৃত্তায়নের কারণে প্রকৃত ব্যবসায়ীরা হয়রানির শিকার হয়, ক্ষতিগ্রস্ত হয়। রাজস্ব সুরক্ষায় অপরাধী কাউকে বিন্দুমাত্র ছাড় না দেওয়ার পরামর্শ টিআইবির। এটা এমন না যে তারা এক হাতে শুধু একভাবে করছেন, এখানে সব কর্মকর্তাদের যোগ সাজস্য আছে। কাজেই এই পুরো বিষয়টাকে প্রতিরোধের জায়গাটা বেশি গুরুত্ব দেওয়া হলে আমরা মনে করি যে রাষ্ট্রের জন্য উত্তম। বন্ড সুবিধার অপব্যবহার ও রাজস্ব ফাঁকির অপরাধে জড়িত প্রতিষ্ঠানের দ্বিগুণ অর্থ জরিমানা, বন্ড লাইসেন্স বাতিল হওয়া সহ নানা শাস্তির কথা জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রাম বন্দরে কয়েক হাজার কোটি টাকা মূল্যের পণ্য বোঝাই 10,000-এরও বেশি কন্টেইনার নিয়ে জটিলতা কাটছেই না। 15 বছর আগে এসব পণ্য নিলামে বিক্রির জন্য 80 দফায় চিঠি দেওয়া হলেও নানামুখী জটিলতায় নষ্ট হচ্ছে কন্টেইনার। এমনকি বিদেশি শিপিং লাইনের এসব কন্টেইনার আটকে থাকায় তারা যেমন ক্ষতির মুখে পড়ছে, তেমনি ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে দেশের আমদানি রপ্তানি বাণিজ্যের। সাক্ষর ত্রিপুর ক্যামেরায় বিস্তারিত থাকছে কমলদের রিপোর্টে। বিডার জড়ো করে মাইকে দর ডেকে উন্মুক্ত পদ্ধতিতে প্রতি মাসে 20 থেকে 30টি কন্টেনার পণ্য নিলামে বিক্রি করে চট্টগ্রাম কাস্টম হাউস। এর মধ্যে কমলা, মাল্টার মতো ফল যেমন থাকে তেমনি থাকে খেজুর, আদা সহ অন্যান্য পচনশীল দ্রব্য। আর কিছু কন্টেনার পণ্য বিক্রি হয় ই অকশনের মাধ্যমে। কিন্তু এই মুহূর্তে বন্দরে বিভিন্ন শেডে নিলামের জন্য হস্তান্তর করা 2748 টিউএস 20 ফুট সাইজের এবং 6618 টিউএস 40 ফুট সাইজের কন্টেনার পণ্য নষ্ট হওয়ার পথে। বন্দরের বর্তমান ক্যাপাসিটির সাপেক্ষে প্রায় 15 থেকে 20% আমার সবসময় এই অকশনেবল কন্টেনার দ্বারা অকুপাইড থাকে। আমার এটা যদি চলে যায় সেই ক্ষেত্রে আমরা একটা বিশাল এরিয়া পাবো যেখানে নতুন করে আমরা আমদানি রপ্তানি পণ্য এখানে হ্যান্ডেল করার জন্য জায়গা পাবো। তবে কাস্টম হাউস বলছে 2697টি কন্টেনার নিলামের জন্য অন্তর্ভুক্ত করা হলো, অনুমোদন মিলেছে 1619টির। এর বাইরে 2025 সালে 493টি এবং চলতি বছর আরও 495টি কন্টেনার নিলাম প্রক্রিয়া শেষ করে বিডারের কাছে
খালাস দেওয়া হয়েছে, অর্থাৎ 1.5 বছরে মাত্র 988টি কন্টেনার খালাস হলো, বিপরীতে নিলামের জন্য যুক্ত হয়েছে আরও কয়েকশোটি। যেহেতু এটা একটা প্রক্রিয়া থাকে এবং আইনি এবং বিধি মোতাবেকভাবে এটা করতে হয়, যার কারণে হয়তো প্রক্রিয়াগত কারণে হয়তো দেরি হতে পারে, তবে সর্বোচ্চ গতিশীলতার মাধ্যমেই এখন করা হচ্ছে। কন্টেনার ছাড়াও 1,06,372 প্যাকেজ এলসিএল পণ্য এবং 6,919 বাল্ক পণ্য নিলামের অপেক্ষায় রয়েছে। কন্টেনারের পরিবর্তে এইসব পণ্য খোলা অবস্থা থাকায় দ্রুত নষ্ট হয়ে যাচ্ছে বলে অভিযোগ উঠেছে। পেরিশেবল গুডস তো আর 1 মাসের সময়সীমা দিয়ে আমদানিকারকরা আনে না, যখনই আসে ওটার ক্ষেত্রে একটু কাস্টম কর্তৃপক্ষ সজাগ হওয়া উচিত। নিলামের দীর্ঘসূত্রিতার ফলে একদিকে যেমন আমদানিকৃত পণ্য নষ্ট হয়ে যাচ্ছে, অন্যদিকে কোটি কোটি টাকা রাজস্ব হারাচ্ছে সরকার। 20 ফুট সাইজের প্রতিটি কন্টেনারের আন্তর্জাতিক বাজার মূল্য $2,500 মার্কিন এবং 40 ফুট সাইজের কন্টেনারের মূল্য $5,000 মার্কিন। এছাড়া বিশেষায়িত রেফার কন্টেনারের মূল্য অন্তত $30,000 মার্কিন। এখানে কনসাইনির ফল্টের কারণে দেখা যাচ্ছে যে কন্টেনারকে অ্যারেস্ট করে রাখা হয়, অর্থাৎ দেখা যাচ্ছে যে রেসপন্সিবল করা হয় কন্টেনারকে, নট টু দ্য কার্গো, কিন্তু হওয়া উচিত উল্টা। তো আমরা মনে করি যে চিটাগং পোর্ট অথরিটি এবং কাস্টমস এনবিআর বিশেষ করে এই বিষয়টাকে ভালোভাবে দেখবে। চট্টগ্রাম বন্দরে বছরে 34 লাখের বেশি আমদানি রপ্তানি কন্টেনার হ্যান্ডেলিং করে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। ভোরের সময় আরও থাকছে বন্যায় বিপর্যস্ত বান্দরবনের অর্থনীতিও। পর্যটন কেন্দ্র 8 দিন বন্ধ থাকায় কর্মহীন হয়ে পড়েন 30,000 মানুষ। ফসল হারিয়ে দিশেহারা কৃষক, পুনর্বাসনের আশ্বাস। ফলে ঢাকা এখন সবুজ মরুভূমি। রাজধানীতে কংক্রিটের নিচে আর রাতভর কড়া আলো আর তীব্র অবহেলায় বিপর্যস্ত নগরের বৃক্ষপ্রাণ। কোটি টাকার নতুন প্রকল্পের চেয়ে বেঁচে থাকা গাছের সঠিক পরিচর্যা জরুরি বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আর সিটি কর্পোরেশন বলছে রক্ষণাবেক্ষণে বাড়ানো হচ্ছে সমন্বয়। ক্যামেরায় অনুপ দত্তকে সাথে নিয়ে আরও জানাচ্ছেন রৌনক নিয়ন্তা। নতুন তো কোনো গাছই লাগাতে দেখি না। সরকারের প্ল্যান অনুযায়ী কিন্তু আমরা সেটার বাস্তবায়নটা সেভাবে আমরা এখানে দেখতে পাচ্ছি না। দেখা যাচ্ছে দিন দিন আরও গাছ কেটে ফেলা হচ্ছে, আর বা যেগুলো আছে সেগুলো পরিচর্যা করা হচ্ছে না ঠিক মতো। পাখির ডাক দিয়ে ঢাকার সকাল শুরু হওয়া এখন এক বিরল অভিজ্ঞতা। শহরের সড়কের পাশে সবুজের অস্তিত্ব আছে বটে, কিন্তু তা কেবলই কাগজে কলমে। পরিবেশ বিজ্ঞানের পরিভাষায় ঢাকা এখন সবুজ মরুভূমি। একটি গাছের স্বাভাবিক বৃদ্ধির জন্য তার শেকড়ের চারপাশে অন্তত 9 বর্গফুট উন্মুক্ত মাটি প্রয়োজন। অথচ ঢাকার ফুটপাতে গাছের গোড়া সিল করে দেয়া হয়েছে পিচ আর কংক্রিটে। এতে শেকড়ে পৌঁছাতে পারছে না ভূগর্ভস্থ পানি ও অক্সিজেন। যত্ন নিতে হবে এবং যারা এগুলো দেখাশোনা করবার দায়িত্বে আছেন তাদের তদারকি ব্যবস্থাকে আরও জোরদার করতে হবে। সংকট কেবল মাটিতেই নয়, রাতভর সোডিয়াম ও কড়া এলইডি লাইটের কারণে ঢাকার গাছগুলো 24 ঘন্টায় মুখোমুখি হচ্ছে কৃত্রিম আলোর। উদ্ভিদের যে স্বাভাবিক জৈবিক চক্র তা এই আলোক দূষণে বিপর্যস্ত। তবে শুধু গাছ লাগালেই হবে না, সঠিক পরিচর্যা প্রয়োজন বলে মনে করছেন পরিবেশবিদরা। 50 কোটি 75 কোটি যে এক্সিস্টিং গাছ আছে সেগুলো রক্ষা করার জন্য আমাদেরকে পরিকল্পনা গ্রহণ করতে হবে। একটি গাছের যে ক্যানোপি, এই ক্যানোপি ডেভেলপ করতে, এটির যে বিস্তার ডেভেলপ করতে, অর্থাৎ পরিপূর্ণ গাছ অক্সিজেন দেওয়ার মতো অবস্থা যেতে যে দীর্ঘ সময় লাগে, এই দীর্ঘ সময়ে অক্সিজেনের ঘাটতি তৈরি হয়, তাপমাত্রা বৃদ্ধি হয়। বাস্তবতা যখন এমন, তখন দেশ জুড়ে চলছে 25 কোটি গাছ লাগানোর বিশাল সরকারি কর্মযজ্ঞ। সরকারের মুখে তো শুনি যে গাছ লাগাইতে বলে, এত কিছু কই এরকম কার্যকরতা কিছু দেখি না। 3-4 মাস আগে মাঝে মাঝে দেখতাম, কিন্তু এখন আর দেখি না, এখন আর পানি আসে না দিতে। বৃক্ষ রোপণ হচ্ছে ঠিক আছে, বাট সেই বৃক্ষগুলোকে সঠিকভাবে কেয়ার করা, যত্ন করা, পানি দেওয়া অথবা পরিচর্যা করার এই বিষয়গুলো আমাদের চোখে কিন্তু সেভাবে আসলে চোখে পড়ে নাই। রক্ষণাবেক্ষণ ও দীর্ঘমেয়াদী টিকে থাকার জন্য কি পদক্ষেপ নেওয়া হয়েছে? জাতীয় একটা সেল আছে, এই সেলটা এই কাজের মনিটরিং করবে। এই কাজের জন্য আমাদের ডিজিটাল যে মনিটরিং সিস্টেমটা, এটা ডেভেলপ করতে হবে। সমন্বয়ের দাবি কাগজে থাকলেও মূল বাস্তবায়নকারী সংস্থা সিটি কর্পোরেশন। রক্ষণাবেক্ষণের আসল পরিকল্পনা ও দায়ভার ঠিক কোথায় গিয়ে ঠেকেছে? পর্যবেক্ষণ করা দরকার, সেগুলো আমরা করছি, এবং কংক্রিট দিয়ে কোথাও ঢেলে দেওয়া হচ্ছে না। যদি কংক্রিট দিয়ে এটা বন্ধ করে দেওয়া হয় তাহলে তো এটা গাছ বাঁধবে কীভাবে, তাই না? সেটা তো কোনো উপায় হতে পারে না। এই ধরনের যদি কোনো কিছু থাকে, আপনি
আমাদেরকে সহযোগিতা করেন, তাহলে সেই সমস্ত জায়গাগুলোতে আমরা এটাকে আবার যাতে ঠিক মতো হয় সেটার জন্য আমরা ব্যবস্থা নেব। কংক্রিটের এই নগরে গাছেরা এখনো আমাদের বাঁচিয়ে রেখেছে, কিন্তু প্রশ্ন হলো আমরা কি তাদের বাঁচতে দিচ্ছি? নগর পরিকল্পনায় সবুজ রাখা মানে কেবল চারা রোপণ নয়, বরং সেই উদ্ভিদের বেঁচে থাকার ন্যূনতম পরিবেশ নিশ্চিত করাও এর অংশ। উদ্ভিদেরও একটি নিজস্ব জৈবিক প্রক্রিয়া বা বায়োলজিক্যাল ক্লক রয়েছে, যা প্রতিনিয়ত ধ্বংস করছে ঢাকার অতিরিক্ত আলো ও অপরিকল্পিত অবকাঠামো। ঢাকা শহরের এই গাছগুলোকে টিকিয়ে রাখতে হলে কংক্রিটের বেষ্টনী মুক্ত রাখা জরুরি বলে মনে করছেন পরিবেশ বিশেষজ্ঞরা। রৌনক ইয়ন্তা, সময় সংবাদ, ঢাকা। পুরান ঢাকাকে আরবান রিজেনারেশন ধারণায় সাংহাই মডেলে পুনর্গঠন করতে চায় সরকার। প্রকল্পের আওতায় ঐতিহাসিক স্থাপনা সংরক্ষণ করে প্রাথমিক উন্নয়ন প্রকল্প প্রস্তাব পাঠানো হয়েছে পরিকল্পনা কমিশনে। আগামী 3 মাসের মধ্যেই কাজ শুরু করবে রাজুক। বিশেষজ্ঞরা বলছেন, রাজনৈতিক সদিচ্ছা ছাড়া এমন প্রকল্প বাস্তবায়ন সম্ভব নয়। বিস্তারিত জানাচ্ছেন শফিকুজ্জামান রুবেল। পাশাপাশি দুটি শহর, বুড়িগঙ্গা তীর ঘেঁষে রাজধানী ঢাকা আর হোয়াংপু উপনদীর তীরে চীনের বাণিজ্যিক রাজধানী সাংহাই। উন্নত ঝকঝকে সাংহাই হলেও এখনও অন্ধকারে নিমজ্জিত পুরান ঢাকা। 52 বাজার 53 গলি খ্যাত পুরান ঢাকার শতবর্ষী ভবন, সরু রাস্তা, অতিরিক্ত জনঘনত্ব, অগ্নিঝুঁকি, যানজট যেন বাসিন্দাদের নিয়তি। ফায়ার সার্ভিস, অসুস্থতায় অ্যাম্বুলেন্স দুটোই সময় মতো পৌঁছানো কঠিন। দীর্ঘদিনের অপরিকল্পিত নগরায়ন পুরান ঢাকাকে করেছে ঝুঁকিপূর্ণ ও অস্বস্তিকর। অনেক জায়গায় পানি জমা থাকে, পানিটা ঠিক মতো যায় না, ঠিক আছে। আর রাস্তাঘাট আর কি যানজট, একটা আগুন লাগলে ফায়ার সার্ভিস ঢুকার কাজ জানে, নির্ঘাত ঝোলে পুরো ছাই। চিপা চাপাই কেমনি একটা অ্যাম্বুলেন্স ঢুকতে পারবো? একটা ফায়ার সার্ভিস আগুন লাগলে ফায়ার সার্ভিস পাইপ ছাড়া কিছু ঢুকতে পারবো না। এই বাস্তবতা বদলাতে সরকার নিয়েছে পুরান ঢাকার মহাপরিকল্পনা। সাংহাই মডেল অনুসরণ করে ঐতিহাসিক ও সাংস্কৃতিক ঐতিহ্য অক্ষুণ্ণ রেখে এলাকাটিকে পরিকল্পিত বাসযোগ্য ও আধুনিক নগর হিসেবে গড়তে চায় সরকার। প্রকল্পের খসড়া এর মধ্যে পরিকল্পনা কমিশনে পাঠিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক। শিগগির প্লট ভিত্তিক কার্যক্রম শুরুর আশা কর্তৃপক্ষের। হংকং, সাংহাই, টোকিও সিটি পরিবর্তন আসছে। আমরা চাই যে সেই আদলে ওল্ড ঢাকার ঐতিহ্যকে সংরক্ষণ করে আমরা নিতে চাই। প্রধানমন্ত্রী আমাদেরকে নির্দেশনা দিয়েছে একটা মৃতপ্রায় যে একটা নগর জীবন, সেটাকে আমরা একটা পুনর্জীবন করে একটা আরবান লাইফ, একটা ডাইনামিক লাইফ আমরা দিতে চাই। বিশেষজ্ঞরা বলছেন, পুরান ঢাকা আরবান রিজেনারেশন ইতিবাচক, তবে প্রথমে ব্লক ডেভেলপমেন্ট করে পাইলট প্রকল্প বাস্তবায়ন করে জনগণকে সম্পৃক্ত করতে হবে। এ ধরনের মেগা প্রকল্পে রাজনৈতিক সদিচ্ছা থাকাও গুরুত্বপূর্ণ। পাবলিক, প্রাইভেট এবং পিপলস পার্টিসিপেশন, এইটার মধ্যে দিয়ে একটা নতুন ধারণা তৈরি করা জরুরি। ভিত্তিতে যদি 4-5টা কর্মসূচি ভিত্তিক বড় বড় প্রকল্প সরকার, ন্যাশনাল হাউজিং অথরিটি অথবা রাজকের মাধ্যমে আজকে নেয়, আগামী 3 বছরের মধ্যে সিঙ্গাপুরের মতো একটা বড় পরিবর্তনের ধারা সূচিত হবে। পুরান ঢাকার এই পুনর্গঠন প্রকল্প বাস্তবায়নে প্রাক্কালিক ব্যয় ধরা হয়েছে 5,258 কোটি 40 লাখ টাকা। আগামী 3 মাসের মধ্যেই প্রাথমিক কাজ শুরুর সম্ভাবনা রয়েছে। আধুনিক নগরের স্বপ্ন দেখে পুরান ঢাকাবাসী, তবে তাদের প্রত্যাশা তাদের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি অক্ষুণ্ণ রেখে সরকার যাতে যুগোপযোগী ব্যবস্থা গ্রহণ করে, এতে দেশের সংস্কৃতির সাথে আধুনিক জীবনের এক মেলবন্ধন ঘটবে। শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, ঢাকা। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে বেশিরভাগ সিসি ক্যামেরাই অচল। এতে পরিবহন শৃঙ্খলা ও আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ কঠিন হয়ে পড়ছে। শিগগিরই সিসি ক্যামেরাগুলো সচল করার আশ্বাস হাইওয়ে পুলিশের। বাহার রায়হানের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। মহাসড়কের বিভিন্ন খুঁটিতে লাগানো সিসি ক্যামেরা, তবে অনেকগুলো ক্যামেরা ভেঙে গেছে। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশের দাউদকান্দি থেকে 14 গ্রাম পর্যন্ত প্রায় 109 কিলোমিটার এলাকায় স্থাপন করা হয় সিসি ক্যামেরা। বর্তমানে এর বেশিরভাগই অকার্যকর। সড়কে দুর্ঘটনা বা অপরাধ ঘটলেও তা পর্যবেক্ষণ ব্যাহত হচ্ছে। সংশ্লিষ্টরা বলছেন, ক্যামেরাগুলো কার্যকর থাকলে সড়কে শৃঙ্খলা ফিরত। লাগানো আছে, এটা কি চালু না বন্ধ সেটা তো আমরা বলতে পারি না। সিসি ক্যামেরাগুলো এগুলো যদি চালু থাকতো তাহলে আমাদের অনেক ভালো হতো আর কি।
যে অ্যাক্সিডেন্টগুলো কেউ অ্যাক্সিডেন্ট করলো এটা ধরা যায় তো আর কি। তবে শীঘ্রই সিসি ক্যামেরাগুলো সচল করার আশ্বাস হাইওয়ে পুলিশের। ক্যামেরাগুলোকে যদি আমরা আরো অ্যাক্টিভ, প্রত্যেকটা গাড়ি যদি অ্যাক্টিভ এবং মনিটরিং আওতায় নিয়ে আসতে পারি, এটাকে আমরা অটোমেশনে যদি নিয়ে যেতে পারি, আমি মনে করি সবাই উপকৃত হবে। হাইওয়ে পুলিশের তথ্য মতে কুমিল্লার ঢাকা চট্টগ্রাম মহাসড়কে 3 শতাধিক সিসি ক্যামেরা রয়েছে। সময় সংবাদ, কুমিল্লা। আখাউড়া থেকে সিলেট পর্যন্ত 170 কিলোমিটার রেলপথে 6 জোড়া আন্তনগর ট্রেন চলাচল করলেও বন্ধ রয়েছে সব ধরনের লোকাল ট্রেন। আন্তনগর ট্রেন হয়ে উঠেছে লোকাল যাত্রীদের চলাচলের একমাত্র ভরসা। লোকসানের অজুহাতে দীর্ঘদিন ধরে লোকাল ট্রেন চলাচল বন্ধ থাকায় এই পথে 6টি রেলওয়ে স্টেশন বন্ধ রয়েছে। স্থানীয়দের দাবি, বন্ধ হওয়া লোকাল ট্রেন ও স্টেশনগুলো আবার চালু করা হলে চাঙা হবে গ্রামীণ অর্থনীতি। হৃদয় পালের ক্যামেরায় ব্রাহ্মণবাড়িয়া থেকে উজ্জ্বল চক্রবর্তী রিপোর্ট। একসময় যাত্রীদের পদচারণায় মুখর ছিল স্টেশন, কিন্তু এখন নীরবতা। জরাজীর্ণ ভবনে খুলে নেওয়া হয়েছে দরজা জানালা। লোকসানের অজুহাতে ঢাকা থেকে আখাউড়ার পথে একটি ও আখাউড়া থেকে সিলেট রোডে 5টি রেলওয়ে স্টেশন এখন পুরোপুরি বন্ধ। ঢাকা সিলেট রেলপথে আখাউড়া হয়ে আজমপুর থেকে জয়ন্তিকা, কালনী, উপবন ও পারাবত সহ মোট 4 জোড়া আন্তনগর ট্রেন চলাচল করে। একইভাবে চট্টগ্রাম থেকে সিলেটের পথে উদয়ন ও পাহাড়িকার ট্রেন চলে। তবে আখাউড়া থেকে সিলেট পর্যন্ত 170 কিলোমিটার দীর্ঘ এই রেলপথে চলাচল করছে না কোনো লোকাল ট্রেন। এই অবস্থায় লোকাল যাত্রীদের জন্য আন্তনগর ট্রেনই ভরসা। আখাউড়া থেকে শায়েস্তাগঞ্জ পর্যন্ত 60 কিলোমিটার অংশে বাল্লা, কুশিয়ারা ও সুরমা মেলসহ বেশ কয়েকটি লোকাল ট্রেন চলাচল করত। তবে লোকসানের অজুহাতে ট্রেনগুলো চলাচল বন্ধ করে দেয় রেলওয়ে কর্তৃপক্ষ। একই কারণে বন্ধ হয়ে যায় মেরাসানি, সিঙ্গারবিল, কাশিমনগর, ইটাখোলা, লস্করপুর ও বাদশালা রেল স্টেশনের কার্যক্রম। এতে বিনা টিকিটে আন্তনগর ট্রেনে যাত্রী ভ্রমণের সংখ্যা যেমন বেড়েছে, রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে সরকার। এই ট্রেনগুলি বন্ধ হয়ে পড়ে রয়েছে, মানুষ খুব কষ্ট করে চলতে পারে না। লোকাল যাত্রীগুলা কিন্তু ওই আন্তনগর ট্রেনে গ্যাদারিং করে। রেল স্টেশনের পরিত্যক্ত পড়ে আছে, এটা নতুন করে সুন্দর করে আবার করুক, আবার পুনরায় লোকাল ট্রেনগুলো চালু করে দেয়। এদিকে ঢাকা হতে আজমপুর পর্যন্ত চলাচলরত ট্রেনগুলো নির্ধারিত গতি নিয়ে ঢাকা কিংবা চট্টগ্রাম থেকে আখাউড়া আজমপুর স্টেশন পর্যন্ত আসে। তবে আজমপুর থেকে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পর্যন্ত মাত্র 60 কিলোমিটার অংশে অন্তত 5টি স্টেশনে যাত্রা বিরতি দিতে হচ্ছে। এতে আন্তনগর ট্রেনগুলোর গতি কমছে। ট্রেনগুলো দাঁড়ায় তখন এটা লোকালে পরিণত হয়। লোকাল ট্রেন না থাকাতে ইন্টারসিটি ট্রেনে মানুষ চলাচল করে যায়, টিকেটের কোনো ব্যবস্থা নাই। মাঝখানে থামি, দেন ইটস আ ওয়েস্ট অফ আওয়ার টাইম। যাত্রীদের ভোগান্তি থেকে আমার মনে হয় দূর করার জন্য কোনো ব্যবস্থা করা উচিত। লোকাল যাত্রীরা উঠছে, লোকাল যাত্রীরা কিন্তু আবার বিনে বসে উঠছে, এখানে সরকার রাজস্ব হারাচ্ছে। ঘন ঘন যাত্রা বিরতির কথা স্বীকার করে বন্ধ হওয়া লোকাল ট্রেন ও স্টেশনগুলো চালু হলে যাত্রী দুর্ভোগ কমবে, বলছে রেলওয়ে পূর্বাঞ্চলের আখাউড়া সেকশনের কর্মকর্তা। স্টেশনগুলো পুনর্বাসন সাপেক্ষে লোকাল ট্রেন চালু করে ওখানে অপারেশনাল লোক দিলে তাহলে রেল আর্থিকভাবে উন্নতি লাভ করবে। আখাউড়া সিলেট রেলপথকে মিটার গেজ থেকে ডুয়েল গেজে রূপান্তর ও আধুনিকায়নের জন্য সরকার প্রায় 16,000 কোটি টাকা ব্যয়ে একটি মেগা প্রকল্প গ্রহণের উদ্যোগ গ্রহণ করেছে। এটি বাস্তবায়ন হলে আধুনিক যাত্রী সেবার পাশাপাশি পণ্য পরিবহনে আসবে গতি। উজ্জ্বল চক্রবর্তী, সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া। বন্যায় চট্টগ্রাম অঞ্চলে ক্ষতিগ্রস্ত 10 লাখেরও বেশি মানুষ। বন্যা পরবর্তী পুনর্বাসনে সরকার কাজ করছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী। আর জরিপ করে দুর্গত সবার কাছে সহায়তা পৌঁছে দেওয়া হবে বলেও জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। বন্যার পানি নেমেছে, কিন্তু শুকায়নি ক্ষয়ক্ষতির চিহ্ন। বন্যায় কেবল আবাসস্থল নয়, কেড়ে নিয়েছে ফসল ও জীবিকার ভরসাও। শুক্রবার সকালে চট্টগ্রামের পতেঙ্গায় দুর্গত এলাকা পরিদর্শন করেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এই সময় বন্যার্তদের মাঝে ত্রাণ সহায়তা দিয়ে বলেন, বন্যায় চট্টগ্রামে 7 লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। দ্রুত বন্যা পরবর্তী পুনর্বাসনে কাজ করছে সরকার। সবাইকে তো চাল দেওয়া হচ্ছে, রান্না করে খাওয়া দেওয়া হচ্ছে, শুকনো খাবার দেওয়া হচ্ছে এবং এরপরে পুনর্বাসনের কাজ শুরু হয়ে যাচ্ছে ইতিমধ্যে। এবং পুনর্বাসন কাজ চলবে যতক্ষণ পুনর্বাসন সম্পাদন না হবে পুরোপুরিভাবে, ততক্ষণ পুনর্বাসনের কাজ চলবে। সড়ক যেগুলো ভেঙে গেছে সবগুলো মেরামত করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে, ইতিমধ্যে সে কাজ শুরু হয়ে গেছে।
2 দিনের সফরে কক্সবাজারে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। চকরিয়ার ফাঁসিয়াখালী বন্যা কবলিত এলাকা পরিদর্শন করেন মন্ত্রী। বলেন, সরকারিভাবে জরিপ করে বন্যা দুর্গত সবার কাছে পৌঁছে দেওয়া হবে ত্রাণ সহায়তা। ক্ষতিগ্রস্ত সড়ক, শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন অবকাঠামো মেরামত করা হবে। আমরা সরকারিভাবে জরিপ পরিচালনা করছি। এই জরিপের ফলাফলের ভিত্তিতে সমস্ত ক্ষতিগ্রস্ত মানুষের পাশে, আমরা কৃষকদের পাশে আমরা আমাদের যথাযথ সরকারি এবং বেসরকারি সহযোগিতা নিয়ে আমরা দাঁড়াবো। এদিকে বান্দরবান জেলা পরিষদে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল বলেন, ক্ষতিগ্রস্তদের তালিকা প্রস্তুত করে পর্যায়ক্রমে পুনর্বাসন করা হবে। পরবর্তী সময় ওনারা যে ক্ষয়ক্ষতির শিকার হচ্ছে, আমরা যেন কিছুটা হলে সরকারের পক্ষ থেকে বা রাষ্ট্রের পক্ষ থেকে তাদেরকে আবার পুনর্বাসনে বা স্বাভাবিক জীবনে ফেরত যেতে আমরা যেন সেই সাহায্যটা তাদেরকে করতে পারি। পরে জেলা শহরের বিভিন্ন এলাকা এবং রোয়াংছড়ি উপজেলার দুর্গম বন্যা কবলিত এলাকা পরিদর্শন করে ত্রাণ সামগ্রী বিতরণ করেন প্রতিমন্ত্রী। তানজিল হাসনাত, সময় সংবাদ। বন্যায় বিপর্যস্ত পাহাড়ি জনপদ বান্দরবান 8 দিন পর খুলেছে পর্যটন কেন্দ্র। দ্রুত ক্ষতি পুষিয়ে নিয়ে আসা ব্যবসায়ীদের। অন্যদিকে বন্যায় ক্ষতি হয়েছে 2000 হেক্টরেরও বেশি ফসলি জমি। এতে লোকসানে পড়েছেন সংশ্লিষ্টরা। ক্ষতিগ্রস্ত কৃষকদের পুনর্বাসনের আশ্বাস দিয়েছে কৃষি বিভাগ। চলতি মাসে টানা বর্ষণ আর পাহাড়ি ঢলে পার্বত্য জেলা বান্দরবানে তলিয়ে যায় জনপদ। এতে স্থবির হয়ে পড়ে জনজীবন। বৃষ্টির কারণে অনেক সড়কে ধসে পড়ে পাহাড়, যোগাযোগ বিচ্ছিন্ন হয় অনেক এলাকা। এতে 8 থেকে 15 জুলাই বন্ধ হয়ে যায় জেলার সব পর্যটন কেন্দ্র। অনেকে বাতিল করে দেন আগাম হোটেল বুকিং। এতে লোকসানে পড়েন হোটেল, মোটেল, রিসোর্ট মালিকরা। কর্মহীন হয়ে পড়েন পর্যটন শিল্পের সঙ্গে জড়িত অন্তত 30,000 মানুষ। আমাদের যে ক্ষতিটা, যে লসটা হয়েছে, আমরা সেটা কাটিয়ে ওঠার জন্য আমরা অবশ্যই এখন থেকে সেটা চেষ্টা করব। আমরা যে ক্ষয়ক্ষতির মধ্যে পড়েছি সেটা কাটিয়ে উঠবো বলে আমরা আশা করতেছি। শুধু পর্যটন শিল্প নয়, দুর্যোগের প্রভাব পড়েছে কৃষি খাতেও। বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে জেলার 2000 হেক্টরের বেশি ফসলি জমি। নষ্ট হয়ে গেছে কয়েক কোটি টাকার ফলজ ও সবজি বাগান। বন্যায় একদিকে ঘরবাড়ি, অন্যদিকে জমির ফসল নষ্ট হওয়ায় দিশেহারা কৃষক। সবদিকে পানি উঠে বন্যা হয়ে সব ক্ষেতের চাষাবাদ ক্ষতি হয়ে গেছে। শশা ক্ষেত ছিল, লাউ ক্ষেত ছিল, ধান ক্ষেত, এগুলো সবকে পুকুরে মাছ দিয়েছে, এগুলো সব চলে গেছে। আমার একটা দাবি সরকারের কাছে, যদি আপনারা একটু সাহায্য করতেন তাহলে আমরা আবারও কৃষি কাজ করতে পারবো। ক্ষতিগ্রস্ত কৃষকদের পুনর্বাসনের আশ্বাস কৃষি বিভাগের। আর পর্যটন খুলে দেয়ায় দ্রুত অর্থনৈতিক পরিস্থিতি উন্নত হবে বলে জানান জেলা প্রশাসক। ক্ষতিগ্রস্ত কৃষকদেরকে পুনর্বাসনের জন্য বা ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য আমাদের ইমিডিয়েট কর্মসূচি এটা চলমান আছে। রিসোর্টগুলি চলা মাত্রই কিন্তু আমার বাজার অ্যাক্টিভ হয়ে যাবে, কারণ প্রচুর খাদ্য সামগ্রী এখান থেকে যায়। পরিবহন সেক্টর, মানে চাঁদের গাড়িগুলো অ্যাক্টিভ হয়ে যাবে, তখন কিন্তু মানুষের মধ্যে প্রাণচাঞ্চল্যতা এবং মানে ইকোনমিক ফ্লোটা আবার বেড়ে যাবে। জেলা প্রশাসন ও কৃষি বিভাগের তথ্য মতে জেলার পর্যটকদের জন্য রয়েছে শতাধিক হোটেল, মোটেল, রিসোর্টের পাশাপাশি 4 শতাধিক চাঁদের গাড়ি। আর বন্যায় জেলার 2104 হেক্টর ফসলের জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। এন.এ. জাকির, সময় সংবাদ, বান্দরবান। খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে ফেনীর বিসিক শিল্পনগরী। নিরাপত্তাহীনতা, জলাবদ্ধতা, অবকাঠামোগত সংকট সহ নানা প্রতিবন্ধকতায় নাজেহাল শিল্প উদ্যোক্তারা। বারবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করলেও মিলছে না কার্যকর কোনো সমাধান। জুলহাস তালুকদারের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন আতিয়ার সজল। সড়ক যত্রতত্র ভাঙা, ড্রেনেজ সিস্টেমেরও বেহাল দশা। এটি ফেনী বিসিক শিল্পনগরী। সম্ভাবনার এই শিল্পনগরী এখন নানা সংকটে জর্জরিত। উদ্যোক্তাদের অভিযোগ, সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতায় ডুবে যায় সড়ক ও কারখানা এলাকা। পর্যাপ্ত সড়কবাতি ও নিরাপত্তা না থাকায় চুরি ছিনতাইয়ের আশঙ্কাও বাড়ছে। রাস্তাঘাট, ড্রেনেজ এবং নিরাপত্তাগুলোকে আমাদেরকে নিশ্চিত করতে হবে। বন্যা যখন হয়েছিল, ড্রেনেজ ব্যবস্থাটা অতটুকু ভালো ছিল না দেখে সব ফ্যাক্টরির মধ্যে পানি ঢুকে গেছে। বারবার রিকোয়েস্ট করার পরেও ড্রেনগুলি পরিষ্কার করতেছে না, গর্ত হয়ে গেছে, আর বৃষ্টি হলে পানি জমি থাকে এখানে। তবে দ্রুতই সব সমস্যা সমাধানের আশ্বাস বিসিক কর্তৃপক্ষের। আমাদের প্রতিষ্ঠানগুলো হোল্ডিং ট্যাক্স দিচ্ছে, সেহেতু ওনাদের এটা, আমাদের উদ্যোক্তাদের এটা অধিকার যে এই জিনিসগুলো পাওয়ার। সেক্ষেত্রে আমরা পৌরসভার সাথে আলোচনা করেছি, পৌরসভা আমাদেরকে আশ্বাস দিয়েছে এই জিনিসটা আমাদেরকে সলভ করবে।
ফেনী বিসিকের পয় নিষ্কাশনের জন্য বিসিক শিল্পনগর থেকে আসা অসংখ্য এরকম সরু ড্রেন যুক্ত হয়েছে বিসিকের সামনে সড়কের পৌরসভার এই ড্রেনটিতে, কিন্তু ড্রেনটির তলদেশ তুলনামূলকভাবে উঁচু হওয়ায় এখানকার পানি উল্টো বিসিক নগরের ভিতরে ঢুকে পড়ে। বিষয়টি কর্তৃপক্ষকে বারবার জানিয়েও শুধু আশ্বাস মিলছে না সমাধান। আমাদের প্রকৌশল বিভাগের সাথে ইতিমধ্যে কথা বলেছি এই বিষয়টা নিয়ে। এটা ওয়াটার লেভেল মেনটেন করে এটা নতুন করেই আসলে করা লাগবে। এই মুহূর্তে রাজস্ব প্রকল্প নেই, সামনের স্টেপে আমরা একটা প্রকল্প নিয়ে নেব এবং এই সমস্যাটা ইনশাল্লাহ সমাধান হয়ে যাবে। 1962 সালে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশে সদর উপজেলার চাড়িপুর মৌজায় 25.4 একর জায়গা জুড়ে গড়ে ওঠে বিসিক শিল্পনগরটি। 152টি প্লটের মধ্যে 142টি শিল্প ইউনিটের জন্য বরাদ্দ দেওয়া হয়। এখানে বর্তমানে ওষুধ, টাওয়েল, হ্যান্ডমেড পেপার, জুট, ফুড প্রোডাক্ট, রাবার সহ বিভিন্ন ধরনের প্রায় অর্ধশত শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠেছে, যার বেশ কয়েকটি রপ্তানিমুখী। আতিয়া সজল, সময় সংবাদ, ফেনী। প্রাকৃতিক দুর্যোগ প্রবণ অঞ্চল হলেও আগাম সতর্কবার্তার কোনো ব্যবস্থা নেই কক্সবাজারে। ঘূর্ণিঝড়, বজ্রপাত কিংবা দমকা হাওয়ায় গতি প্রকৃতি শনাক্ত করে ঢাকায় সতর্কবার্তা পাঠাতো যে রাডার, রক্ষণাবেক্ষণের অভাবে 3 বছর ধরে অচল অবস্থায় পড়ে আছে। এতে জীবন ঝুঁকিতে পর্যটক কিংবা গভীর সমুদ্রে মাছ শিকার করা জেলেরা। 2024 সালে জাপানি বিশেষজ্ঞ দল নতুন যন্ত্রপাতি বসানোর সুপারিশ করলেও এখনও শুরু হয়নি দৃশ্যমান কোনো কাজ। মোহাম্মদ ফরাজের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। কক্সবাজার দেশের অন্যতম দুর্যোগ প্রবণ উপকূল। প্রতিদিন গভীর সমুদ্রে মাছ ধরতে যান শত শত জেলে, সমুদ্র স্নানে নামেন হাজারো পর্যটক, আর আকাশে উড়ে বিমান। অথচ এই পুরো উপকূলে আবহাওয়া পর্যবেক্ষণের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রযুক্তিগত ভরসা কক্সবাজার ডপলার রাডার 3 বছর ধরে অচল। ঘূর্ণিঝড়, বজ্রঝড়, ভারী বৃষ্টি কিংবা দমকা হাওয়ার গতি প্রকৃতি মুহূর্তেই শনাক্ত করে ঢাকায় সতর্কবার্তা পাঠাতো এই রাডার। কিন্তু যন্ত্রাংশের মেয়াদ শেষ হওয়ার পর থেকে বন্ধ এই প্রযুক্তিগত চোখ। শুধু জেলেদের নয়, কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকদের নিরাপত্তা ও বিমান চলাচলের জন্য এটি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে বর্তমানে উপকূল জুড়ে দুর্যোগের আগাম নজরদারিতে তৈরি হয়েছে বড় শূন্যতা। বাড়িতে চিন্তা করে, সবাইকে চিন্তা করে, নেটওয়ার্ক না পাওয়াতে মানে এই সমস্যা। সংবাদগুলো জানলে আমাদের বিপদ আপদের থেকে আমরা রক্ষা পাইতাম। এই সময় বড় ধরনের কোনো ধরনের সিঙ্গেল যদি সেই সংবাদটি যদি আমাদেরকে তারা প্রচার করতে না পারে, তাহলে আমরা আমাদের জেলেদেরকে আমরা হারাবো। সমুদ্রের আবহাওয়া প্রায় পরিবর্তন হয়। এই সময় যদি আমরা সঠিক সময়ে সঠিক তথ্যটি পাই, তাহলে যেটা হবে আমরা সঠিক সময় প্রস্তুতিটা যথাসময় নিতে পারবো। 2023 সালে জাপানের উন্নয়ন সংস্থা জাইকার কাছে কারিগরি সহায়তা চাওয়া হয়, তবে বিগত সরকারের আমলে কোনো সাড়া মেলেনি। এরপর সরকার নিজস্ব অর্থায়নে রাডার আধুনিকায়নের সিদ্ধান্ত নেয়। 2024 সালে জাপানি বিশেষজ্ঞ দল ভবনটি ব্যবহারযোগ্য বললেও নতুন যন্ত্রপাতি বসানোর সুপারিশ করে, তবে এখনো শুরু হয়নি কাজ। আমরা অবজারভেশন করে আমরা এটা ঢাকায় দেই। ঢাকায় আমাদের এক্সপার্ট স্যাররা যারা আছেন তারা এটা বিচার বিশ্লেষণ করে আবহাওয়া তৈরি করতো আগে। এখন যেহেতু এটা নাই, তো তারা এখন কোন প্রক্রিয়ায় করে এটা আসলে ওনারা এই বিষয়ে ভালো উত্তর দিতে পারবে। আমরা এখন অবজারভেশন নিতে পারছি না, আমরা এইটা বলতে পারি। এটা প্রতিরক্ষা মন্ত্রণালয়, প্রতিরক্ষা মন্ত্রণালয় বিষয়টা জানে। আমরা আগেও এখান থেকে তাদেরকে লেখা হয়েছে, সরকারের মধ্যে তারা প্রয়োজনীয় কেনাকাটা বা সার্ভিস স্থাপন করা। কক্সবাজার শহরে সার্কিট হাউস সংলগ্ন পাহাড়ের চূড়ায় সমতল থেকে 160 ফুট উঁচুতে অবস্থিত রাডার স্টেশনটি। 1969 সালে প্রতিষ্ঠিত স্টেশনটি 2007 সালে জাপানের সহায়তায় আধুনিক ডপলার রাডারে উন্নীত করা হয়। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। সামান্য বৃষ্টিতে ডুবে যায় প্রধান সড়ক, অলিগলি আর আবাসিক এলাকা। কোথাও হাঁটু পানি, আবার কোথাও কোমর সমান পানিতে ডুবে থাকে শহর। প্রতি বছর বর্ষা এলেই দুর্ভোগের নগরী হয়ে ওঠে কুমিল্লা। জলবদ্ধতায় ব্যাহত শিক্ষা প্রতিষ্ঠানের কার্যক্রম। ভোগান্তিতে পড়েন চিকিৎসক, সাথে রোগীরাও। ক্ষতিগ্রস্ত হচ্ছে ব্যবসা বাণিজ্য। স্থানীয়দের অভিযোগ, 2টি খালের ওপর 2 শতাধিক কালভার্ট আর পানি নিষ্কাশনের অর্ধশতাধিক পথ সংকুচিত থাকায় তৈরি হচ্ছে জলবদ্ধতা। বিস্তারিত ইশতিয়াক আহমেদের রিপোর্টে। একটু বৃষ্টি আর তাতেই থমকে যায় শহর, ডুবে যায় রাস্তাঘাট। কখনো আটকে দেয় শিক্ষার্থীর পরীক্ষা কেন্দ্রে পৌঁছানোর পথ, আবার হাসপাতালের ওয়ার্ডে পানি ঢুকে ব্যাহত করে চিকিৎসা সেবা।
প্রতি বছর বর্ষায় এই দৃশ্যের সম্মুখীন হতে হয় কুমিল্লা নগরবাসীদের। জলবদ্ধতার কারণে চরম ভোগান্তিতে পড়তে হয় কর্মজীবী মানুষ, শিক্ষার্থী ও সাধারণ মানুষকে। নগরায়ণের যে ড্রেনেজ ব্যবস্থা আর একটু স্মার্ট করা উচিত। স্মার্ট ড্রেনেজ ব্যবস্থা আওতায় নিয়ে আসতে হবে সবগুলো ড্রেনেজ। দখলদারিত্ব থেকে আমাদের এই খালকে পুনরুদ্ধার করতে হবে, পুনঃখনন করতে হবে। নগরীর প্রায় 90% বৃষ্টির পানি বের হওয়ার কথা প্রধান দুটি খাল দিয়ে। 10 কিলোমিটার দীর্ঘ কান্দি খাল আর প্রায় 16 কিলোমিটার দীর্ঘ রেসকোর্স কাটাগালি খাল। শহরের দুই প্রান্ত থেকে খাল দুটি গিয়ে মিলেছে ঘুঙ্গাইজুরি খালে। সেখান থেকে পানি প্রবাহিত হয়ে যাওয়ার কথা ডাকাতিয়া নদীতে। কিন্তু প্রকৃতি তৈরি সে পথ আর আগের মতো নেই। প্রায় 2 শতাধিক কালভার্ট, অর্ধশতাধিক সংকুচিত অংশ, কোথাও প্রায় 30 ফুট প্রশস্ত খাল নেমে এসেছে 5 ফুটে। এতে ব্যাহত হচ্ছে পানি নিষ্কাশন, শহরে তৈরি হচ্ছে জলবদ্ধতা। ডাকাতিয়া নদী পর্যন্ত যদি খনন না করা হয়, আমরা যতই নিষ্কাশন করি, কুমিল্লার মানুষ কিন্তু জলবদ্ধতা থেকে মুক্ত পাবে না। খালের স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনতে প্রতিবন্ধকতা অপসারণের কথা জানিয়েছে কুমিল্লা সিটি কর্পোরেশন। যখন জলাবদ্ধতা হয়েছে আমরা কিন্তু প্রায় 3টি কালভার্ট আমরা ভেঙে দিয়েছি এবং 3টি কালভার্ট ভাঙার পরে পানির প্রবাহ কিন্তু প্রচুর পরিমাণে বেড়ে গিয়েছে। রেইন ওয়াটার যেটা বলি সেটা যে পরিমাণ যাওয়ার কথা সেই পরিমাণটা যাইতে পারতেছে না। হয়তো কিছু কিছু জায়গায় পলিথিন আছে, ময়লা আবর্জনা আছে। তো এসবের কারণে আপনার আসলে এখানে জলবদ্ধতা হচ্ছে। বৃষ্টি থামার পর পানি নামার কথা, কিন্তু সেই পথে যদি সংকুচিত হয়ে যায় তাহলে জলবদ্ধতা শুধু একটি মৌসুমী দুর্ভোগ থাকে না, এটি হয়ে ওঠে এটি শহরের ড্রেনেজ অব্যবস্থাপনার বড় প্রশ্ন। একসময় যে খাল কুমিল্লাকে বাঁচিয়ে রাখত, আজ সে খালে বাঁচার অপেক্ষায়। খাল বাঁচলে হয়তো বাঁচবে এই শহরও। ইশতিয়াক আহমেদ, সময় সংবাদ, কুমিল্লা। ভোরের সময় ছিল আমার কাছে। পরবর্তী সংবাদগুলো জানাতে যুক্ত হবেন তাজমিলা খান। ধন্যবাদ আলিফ। পরবর্তী সংবাদগুলো জানাবো আমি তাজমিলা খান। দেখছেন ভোরের সময়, সঙ্গেই থাকুন। চট্টগ্রাম বন্দরের কাস্টম সার্ভারে অবৈধভাবে অনুপ্রবেশের অভিযোগে এক হ্যাকারকে গ্রেফতার করা হয়েছে। নেপাল পালানোর সময় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শেখ সেজনকে আটক করে ইমিগ্রেশন পুলিশ। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম বিভাগ জানায়, গ্রেফতার শেখ সেজন হ্যাকের মাধ্যমে কাস্টমসের সফটওয়্যার অবৈধভাবে প্রবেশ করতেন। এছাড়া সংঘবদ্ধ চক্রের হয়ে ফেব্রিক্স আমদানির ভুয়া ঘোষণার মাধ্যমেই কন্টেইনারে 11,676 লিটার বিদেশি মদ এবং 5 লাখ বিদেশি সিগারেট আমদানির চেষ্টা করেন তিনি। এতে সরকারের 10 থেকে 12 কোটি টাকা রাজস্ব ফাঁকির অপচেষ্টা হয়েছে বলে দাবি পুলিশের। সেজানের বিরুদ্ধে বিভিন্ন থানায় সাইবার অপরাধ ও প্রতারণার 7টি মামলা রয়েছে। গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে এক নারী বন্দী পালিয়ে গেছেন। এ ঘটনায় কারা কর্তৃপক্ষ মামলা করেছে বলে জানিয়েছেন কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইফতেখার হোসেন। তিনি আরও জানান, বৃহস্পতিবার সন্ধ্যা 7:30 থেকে নিখোঁজ হন রিম্পা। তাকে 3 মাসের সাজা দিয়েছিলেন ভ্রাম্যমাণ আদালত। কাশিমপুর পার্ট 3 মহিলা কারাগারে ছিলেন রিম্পা। চাঁদপুরের মতলব দক্ষিণে নির্মাণ কাজ শেষ না হতেই সেতুতে ফাটল দেখা দিয়েছে। সে ফাটল ঢেকে তড়িঘড়ি কাজ শেষ করতে মরিয়া ঠিকাদারি প্রতিষ্ঠান। ফারুক আহমেদের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন নাইমুল ইসলাম নীরব। সেতুর ফিলার ঢালাইয়ের পরপরই এর একাধিক জায়গায় ফাটল দেখা দেয়। নজরে এলে তা মুঠোফোনে ধারণ করেন এলাকাবাসী। বিষয়টি সময় সংবাদ সহ উঠে আসে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে। মতলব পৌরসভার বরদিয়া কাজির বাজার সড়কের মিয়াজিবাড়ির পাশেই এই পয়েন্টে থাকা পুরনো সেতুটি 4 বছর আগে ভেঙে পড়ে। এতে আশপাশের 8 থেকে 10টি গ্রামের মানুষের যাতায়াতের জন্য কয়েক মাস আগে নতুন সেতু নির্মাণের কাজ শুরু হয়। তবে নির্মাণাধীন সেতুতে ফাটল ধরায় কাজের মান নিয়ে প্রশ্ন তুলেছেন এলাকাবাসী। সিসি ডালাই দেয় নাই, বেশ ডালাই দিছে 18 ইঞ্চি জায়গা 10 ইঞ্চি। তারপরে আমরা রিকোয়েস্ট করার পরে 2 ইঞ্চি বাড়িয়ে দিছে 12 ইঞ্চি। তারপরে মাটি ফালানোর সময় দোনো ভাতা ভাঙ্গা পড়ে গেছে গা। পরে এগুলো দিয়ে রিপেয়ারিং করতেছে। পরে আমরা বাধা সৃষ্টি করছি। পরে কইতাছে সরকারি কাজ নাকি এরকমই হয়। ব্রিজ শুরুও হয় নাই, এখনই যদি 2 সাইডে জোড়া খোয়া যায় আগে এইভাবে মতো ব্রিজ প্রত্যেক ঠেলাই এইভাবেই ভেঙে গেছে। নাগর
সেতুটি ভেঙে গেলে তারপর এটা দিয়ে বাচ্চা আসা যাওয়া করবো কিভাবে? তবে সেতুটি নির্মাণ কাজের গুণগত মান রক্ষা করতে উদ্যোগের কথা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। সমস্যা যেটা হয়েছে ওটার সমাধান হয়েছে, ওটা কাজ করতেছি, কারো যেটুক করা প্রয়োজন যতটুকু লাগে আমরা করব। মূল স্ট্রাকচারে কোনো স্ট্রাকচারাল ড্যামেজ হয় নাই, সাইডে আমাদের উইংস সহ কিছু অংশের ড্যামেজ হয়েছিল, সেটি অলরেডি রিপেয়ার করা হচ্ছে এবং এই মনিটরিংয়ে আছে এবং আমাদের যে ঠিকাদার আছে তাকেও বলা হয়েছে সেই অনুযায়ী রেকটিফিকেশন করে বিষয়টি সমাধান করে দেওয়ার জন্য। মতলব পৌরসভার অর্থায়নে 100 ফুট লম্বা এবং 16 ফুট প্রস্থের এই সেতুটি নির্মাণে ব্যয় হচ্ছে 2,20 লাখ টাকা। গত 30 জুন এর নির্মাণ কাজ শেষ হওয়ার কথা ছিল। ফারুক আহমদ, সময় সংবাদ, চাঁদপুর। জনবল সংকটে ব্যাহত হচ্ছে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কার্যক্রম। এতে ভোগান্তিতে রোগীরা, শয্যা সংকটে মেঝেতে চলছে চিকিৎসা সেবা। আহাদুল ইসলাম আকাশের ছবিতে মাজহারুল আনোয়ার টিপুর রিপোর্ট। লক্ষ্মীপুরের কমলনগরে উন্নত স্বাস্থ্যসেবা দেওয়ার লক্ষ্যে 2015 সালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটিকে 31 শয্যা থেকে 50 শয্যায় উন্নীত করা হয়, কিন্তু সে অনুযায়ী এখনও নিয়োগ হয়নি প্রয়োজনীয় জনবল, নেই পর্যাপ্ত চিকিৎসক, বাড়েনি সুযোগ সুবিধা, ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবা। অপারেশন থিয়েটার ও এক্স-রে মেশিন থাকলেও চিকিৎসক এবং টেকনিশিয়ানের অভাবে বন্ধ। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটিতে 12 জন বিশেষজ্ঞ চিকিৎসকের পদ থাকলেও বর্তমানে কর্মরত মাত্র 1 জন। গাইনি, সার্জারি, ইএনটি, অর্থোপেডিক ও অ্যানেস্থেসিয়া সহ 11 জন বিশেষজ্ঞ চিকিৎসকের পদ রয়েছে একেবারে শূন্য। 4 জন মিডওয়াইফের পদ থাকলেও কর্মরত নেই একজনও। এছাড়া বিনামূল্যে সরকারি ওষুধ না দেওয়ার অভিযোগ রোগীদের। 9টা বাজে, এখন 12টা বাজে, এখনো ডাক্তার পাইনি স্যার। অত্যন্ত নোংরা, বাথরুম তার উপরে খারাপ। একদিন স্যালাইন পুশিং করতে 50 টাকা 100 টাকা করে চায়রা। সিট বেড গুলা ওগুলো দেখলে তো আপনি অবস্থায় খারাপ হয়ে যাবেন। সিট বেড উল্টালে দেখবেন যে এটার মধ্যে কয়েকশো রোগীকে লাগে, যে আগে কাটা সিরা করা হয়েছে, ওগুলোর ব্লাড পরে হয়েছে বা নষ্ট হয়ে রয়েছে। সিটে 2 জন রোগী করে থাকে, তারপরেও আমরা সিটে জায়গা পাচ্ছি না। লোকবল সংকটে রোগীদের কাঙ্ক্ষিত সেবা দিতে হিমশিম অবস্থা নার্স ও চিকিৎসকদের। শতাধিক রোগীকে আমরা সেবা দিতে গিয়ে আমাদের প্রতি শিফটে 2 থেকে 3 জন নার্স থাকে, আমরা হিমশিম খাচ্ছি। রোগীর টার্নওভার অনেক বেশি, সেই জন্য আসলে চিকিৎসক সংকটের মাঝেও আমরা সর্বোচ্চ সেবা দিয়ে যাচ্ছি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হলেও কোনো সমাধান মেলেনি জানান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা। বিভিন্ন সংকটের কথা বললাম, চিকিৎসক সহ আমাদের লজিস্টিক, এগুলো আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছি। ইনশাআল্লাহ হয়তো সহসা একটা সমাধান হবে। হাসপাতালটিতে প্রতিদিন 7 শতাধিক রোগী চিকিৎসা সেবা নেন। মাজহারুল আনোয়ার টিপু, সময় সংবাদ, লক্ষ্মীপুর। ভোর থেকেই ফেনীতে মাছের আড়তে চলছে জমজমাট বেচাকেনা। অন্যদিকে সরবরাহ কম থাকায় চাঁদপুরে বেড়েছে শাকসবজির দাম। বিস্তারিত জানাতে এই মুহূর্তে ফেনী পৌর মৎস্য আড়তে রয়েছেন সহকর্মী আতিয়ার সজল এবং চাঁদপুরের পাইকারি সবজির হাট পাল বাজারে আছেন ফারুক আহমদ। সরাসরি প্রথমেই যাচ্ছি আতিয়ার সজলের কাছে। সজল, জেলার সবচেয়ে বড় মাছের আড়ত ফেনী পৌর মৎস্য আড়ত। এই আড়তটিতে অর্ধশতাধিক আড়তঘর রয়েছে এবং এই অর্ধশতাধিক আড়তঘরকে ঘিরে জেলার উৎপাদিত বিভিন্ন অঞ্চল থেকে আসা মাছ, সেই সাথে সাথে দেশের বিভিন্ন জেলা থেকে এখানে টনকে টন মাছ আসে এবং গভীর রাত থেকে সে মাছ আসা শুরু করে এবং ভোরের আলো ফুটতে না ফুটতেই কিন্তু এখানে সেই পাইকারি বাজারে মাছ বেচার একটি ধুম পড়ে যায়। এই যে দেখতে পাচ্ছেন খুব অনেক বড় ধরনের কাতল, 7-8 কেজি ওজন, এগুলো আজকে বিক্রি হচ্ছে 450 টাকা দরে। এগুলো মূলত রাজশাহী থেকে আসে, অক্সিজেন দিয়ে ট্রাকে বা পিকআপে বিশেষ প্রক্রিয়ায় এনে এবং একদম জ্যান্ত থাকে। ঠিক এরকম দেখতে পাচ্ছেন যে তেলাপিয়া মাছ, এগুলো মূলত আসে ফেনীর উপকূলীয় উপজেলা সোনাগাজী। সে সোনাগাজীতে বিশাল অঞ্চল জুড়ে একটি মৎস্য জোন রয়েছে, চরাঞ্চলে বা বিশাল চরাঞ্চল জুড়ে একাধিক খামার রয়েছে, পুকুর রয়েছে, ঘের রয়েছে। সেসব অঞ্চল থেকে খুব ভোর থেকেই মাছের যে ব্যবসায়ীরা তারা এখানে নিয়ে আসে। আমরা যদি বলি এই আড়তটিতে ঘিরে কিন্তু শত শত পাইকাররা এখানে আসে। এখানে স্থানীয় ব্যবসায়ীদের পাশাপাশি আশপাশের জেলার ব্যবসায়ীরাও এখানে এসে
মাছ বেচা বিক্রি করে এবং এইখানে যে মাছ দেখছেন এগুলো ওপেন নিলামের মাধ্যমে বিক্রি হয় এবং সব মিলেই এখানকার তাজা মাছ নিতে কিন্তু শুধুমাত্র ব্যবসায়ীরা নয়, অনেক গৃহস্থ এখানে এসে মাছ সংগ্রহ করেন তাদের বিভিন্ন আচার অনুষ্ঠান বা নিত্য প্রয়োজনে। আর অন্যান্য দিনের তুলনায় আজের মাছের দাম কিছুটা কম বলে জানিয়েছেন ব্যবসায়ীরা, যদিও চিংড়ি মাছের দামও কিছুটা কমেছে, তবে নেই সামুদ্রিক মাছের আজকে তেমন একটি উঠেনি এবং যার কারণে সামুদ্রিক মাছের দাম কিছুটা চড়া বলে ব্যবসায়ীরা জানিয়েছেন। এছাড়া যদি তেলাপিয়ার এই যে মাছ যেগুলো দেখছেন এগুলো বিক্রি হচ্ছে 180 থেকে 200 টাকা দরে, রুই মোটামুটি মাঝারি বা একটু বড় ধরনের বিক্রি হচ্ছে 300 থেকে 320 টাকা, চিংড়ি মাছ বাগদা গলদা প্রকার ভেদে 700 থেকে প্রায় 1300-1400 টাকা পর্যন্ত বিক্রি হয় প্রতি কেজি। পাবদা মাছ বিক্রি হচ্ছে 350 থেকে 370 টাকা, শিং মাছ বিক্রি হচ্ছে 300 থেকে 350 টাকা এবং সব মিলে যদি দেখছেন এই যে নতুন কোনো মাছ বাজারে প্রবেশ করতেই কিন্তু এভাবেই সবাই হুমড়ি খেয়ে পড়ে এবং এখানে ব্যবসায়ীরা কিন্তু মাছগুলো যে আড়তে আসার পরে সেই মাছের দাম ওপেনে নিলামে বিক্রি হয় এবং মাছের যে মান ঠিক রাখার জন্য মৎস্য অধিদপ্তর এবং জেলা প্রশাসন এখানে প্রতিনিয়ত নজরদারি করে। এই ছিল আমার কাছে এখানকার সবশেষ। আমরা চলে যাব চাঁদপুরে, সেখানকার সবজি বাজারের খবর জানাবেন আমাদের সহকর্মী ফারুক আহমেদ। চাঁদপুরের সবচেয়ে সবজির যে পাইকারি বাজারটি আছে সেটি হলো যে পাল বাজার। তো পাল বাজারের সবজির হাটে সেই ভোর থেকে কিন্তু হাকডাক বেশ সরগরম, বিশেষ করে যারা বিক্রেতা আছেন তাদের সঙ্গে যারা ক্রেতা আছেন, বিশেষ করে এখানে যারা বিভিন্ন ছোট ছোট বাজার আছে সেই বাজারগুলোতে যারা বিক্রেতা, সেই বিক্রেতারাই মূলত এই বাজারের প্রাণ, অর্থাৎ এই পাইকারি বাজার থেকে তারা সবজি কিনে নিয়ে সেই বাজারগুলোতে যান এবং সেখানে ভোক্তার কাছে পৌঁছে দেওয়া হয় সেই সবজিগুলো। আমরা যদি বলি এখন ভরা বর্ষা চলছে, সেই বর্ষার মধ্যে কিন্তু তুলনামূলকভাবে সবজির দামটা বেড়েছে, অর্থাৎ গত সপ্তাহে যে দরটি ছিল বিশেষ করে মরিচ, কাঁচা মরিচ, সেটি ছিল 100 টাকা, এবার কিন্তু সেটা বেড়ে এক সপ্তাহের ব্যবধানে 120 টাকা হয়েছে। পটল আগে যা ছিল তার চাইতে সামান্য বেড়ে 30 টাকা, বরবটি 80 টাকা, করলা 100 টাকা, কই 40 টাকা, কাঁকরোল 60 টাকা, কুমড়া 40 টাকা, আলু আগে ছিল 19 থেকে 20 টাকা, এই সপ্তাহে সেটি 22 টাকা প্রতি কেজি বিক্রি হচ্ছে, তার সঙ্গে পেঁপে 30 টাকা বিক্রি হচ্ছে। আর আমরা যদি বলি টমেটো, মূলত টমেটো এই মৌসুমে ভারত থেকে আমদানি হয়, সেই টমেটো বিক্রি হচ্ছে 110 টাকা কেজি। আর তার সঙ্গে যদি গাজরের কথা বলি, গাজর কিন্তু সুদূর চীন থেকে আমদানি হচ্ছে, আর সেই গাজর বিক্রি হচ্ছে 90 টাকা কেজি। যদিও গাজরের দরদাম এবং যদি আমরা বলি টমেটো, সেই দরদাম কিন্তু তুলনামূলকভাবে তেমন বাড়েনি, কিন্তু আমাদের দেশে যেই উৎপাদিত শাকসবজি আছে সেই শাকসবজির দামটা তুলনামূলক কিছুটা বেড়েছে। সঙ্গত কারণে বাজার একটু চাঙ্গাই বলা যেতে পারে, যদিও পর্যাপ্ত সরবরাহ আছে, তবে সেখানে ক্রেতা বিক্রেতার যে দর কষাকষি, সেই দর কষাকষিতে আমরা লক্ষ্য করেছি যে আসলে সবজির দাম কিছুটা বেড়ে যাওয়ায় সেই চাপটা কিন্তু ভোক্তা পর্যায়ে অনেকটা বেড়েছে, অর্থাৎ সেই বাড়তি দামের যেই অবস্থাটি সেটি মূলত ভোক্তাকে দিতে হবে শেষ পর্যন্ত, যে কারণে আসলে এই সবজির বাজারে সরবরাহ থাকলেও সেই সরবরাহের মধ্যে কিন্তু তুলনামূলক দাম বেড়ে যাওয়ায় এখন আমরা যদি বলি যে ক্রেতা বিক্রেতা এই দুই পক্ষের মধ্যে কিন্তু হাকডাক চলছে, কারণ এই বাজারটি মূলত পাইকারি বাজার। চাঁদপুর জেলার সবচেয়ে এই সবজির হাট থেকে মূলত কুমিল্লার নিমসার, চট্টগ্রাম মিরসরাই এবং সবচেয়ে বড় যে সরবরাহটি হয় সেটি হলো কাউরান বাজার, রাজধানী কাউরান বাজার। এই তিনটি জায়গা থেকে মৌসুমের এই সময় শাকসবজি আমদানি সরবরাহ করা হয়। এর মধ্যে কিন্তু আমরা যদি বলি চরাঞ্চলে, মূলত চরাঞ্চলে এখন পানিতে ডুবে যাওয়ার কারণে সেখান থেকে কিন্তু তুলনামূলকভাবে সবজি তেমন একটা এই বাজারে সরবরাহ হচ্ছে না। তো এই ছিল আমার কাছে চাঁদপুরের সবচেয়ে সবজির যে পাইকারি বাজার, পাল বাজার থেকে সবজির দরদাম নিয়ে সবশেষ। ফেনী ও চাঁদপুর থেকে সরাসরি যুক্ত ছিলাম। দেখছেন ভোরের সময়, সঙ্গেই থাকুন। ঝালকাঠিতে ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে নারীর মরদেহ, খোয়া গেছে স্বর্ণালংকার ও নগদ টাকা। স্থানীয়রা জানান, শহরের টিএনটি সড়কের একটি বাড়ির একজন বাদে সবাই রথযাত্রা উপলক্ষে গ্রামের বাড়িতে যান। শুক্রবার রাত 8টার দিকে মেয়ে পূজা রায় বাড়িতে ফিরলে তার মা মলিনা রায়কে ঘরের মেঝেতে হাত পা বাঁধা অবস্থায় দেখতে পান। তছনছ ছিল 3টি ফ্ল্যাট। মলিনা রায়কে উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। গাজীপুরের টঙ্গীতে শিশু ধর্ষণে অভিযুক্তকে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ করেছে এলাকাবাসী।
শুক্রবার রাত ৮টার দিকে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা। এতে মহাসড়কের উভয় পাশে যানজট তৈরি হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দ্রুত বিচার কার্যকর না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা। গত ১৩ জুলাই মাদ্রাসা থেকে ফেরার পথে শিশুটিকে নিজ বাড়িতে ডেকে নেয় অভিযুক্ত যুবক বিপ্লব। শিশুটির চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে এলে পালিয়ে যায় সে। নরসিংদীতে ৩ মাস বয়সী শিশুকে নির্যাতন মামলায় এক নারীকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার দুপুরে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে শিশুর চাচি লতা বেগমকে গ্রেফতার করা হয়। র্যাব ১১ জানায় জিজ্ঞাসাবাদে অপরাধ স্বীকার করেছেন গ্রেফতার লতা। সম্প্রতি মাধবদীতে ৩ মাস বয়সী শিশুর ওপর নির্মম নির্যাতনের ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এই ঘটনায় থানায় মামলা হয়। এই মামলায় গ্রেফতার অপর ২ আসামি কারাগারে রয়েছেন। সোনার মূর্তি ও মূল্যবান পুরনো মুদ্রা পাইয়ে দেওয়ার প্রলোভনে অর্থ হাতে নিচ্ছে একটি সংঘবদ্ধ প্রতারক চক্র। ঠাকুরগাঁ থেকে চক্রের ২ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। ১৬ জুলাই রাতে দিনাজপুরের কোতোয়ালি এলাকায় এক বাসিন্দা পুলিশকে জানান সোনার মূর্তি ও পুরনো কয়েন বিক্রির কথা বলে তার কাছ থেকে ৩ লাখ টাকা নিয়েছে একটি চক্র। ওই দিন বাকি টাকা পরিশোধের বিনিময়ে তাকে মূর্তি ও কয়েন দেওয়ার কথা ছিল। এই তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে জাহাঙ্গীর আলম ও সীমা বেগমকে গ্রেফতার করে ডিবি পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৬টি সোনালী রঙের মূর্তি, ৫টি কয়েন ও একটি পিতল সদৃশ্য পুরনো কলস জব্দ করা হয়। চক্রটির অন্য সদস্যদের ধরতে অভিযান চলছে। চট্টগ্রামে ডায়রিয়ার উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। একই উপসর্গে আক্রান্ত অন্তত ৩০ জন নগরীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। শুক্রবার দুপুরে মেরিন সিটি মেডিকেলে ডায়রিয়ার উপসর্গ নিয়ে আব্দুল মতিন নামে এক রোগীকে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। একই উপসর্গ নিয়ে বর্তমানে ওই হাসপাতালে ১০ জন, সাউদার্ন হাসপাতালে ৮ জন এবং চট্টগ্রাম মেডিকেলে ১০ জন চিকিৎসা নিচ্ছেন। চিকিৎসকদের ধারণা দূষিত পানি কিংবা পানিবাহিত জীবাণুর সংক্রমণে ডায়রিয়ার প্রকোপ দেখা দিয়েছে। ঝিনাইদহে আলম সাধু উল্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেলে আলম সাধু করে নগরবাথান গ্রামের বাড়ি ফিরছিলেন আসাদ মিয়া। ঝিনাইদহ চুয়াডাঙ্গা মহাসড়কের পশ্চিম পাড়া পৌঁছালে আলম সাধুটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে রাস্তায় ছিটকে পড়ে ঘটনাস্থলে মারা যান আসাদ। তিনি পেশায় একজন নির্মাণ শ্রমিক ছিলেন। চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদীতে গোসল করতে নেমে এক স্কুল শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। শুক্রবার দুপুরে সদর উপজেলার মহারাজপুর ফিল্টারহাট এলাকায় মহানন্দা নদীতে গোসল করতে নামে হাসিব ও তার ২ বন্ধু। এক পর্যায়ে ৩ জনই পানিতে তলিয়ে যেতে শুরু করলে স্থানীয়রা ২ জনকে জীবিত উদ্ধার করে। এ সময় হাসিব নিখোঁজ হয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে উদ্ধারের চেষ্টা চালায়। নিখোঁজ হাসিব ৭ম শ্রেণীর শিক্ষার্থী। যশোরের অভয়নগরে ভৈরব নদে গোসল করতে নেমে ফাতেমা আক্তার বর্ণা নামে গৃহবধূ নিখোঁজ হয়েছেন। স্বজনরা জানান ২ দিন আগে ফাতেমা আক্তার স্বামীর বাড়ি থেকে বোনের বাড়িতে বেড়াতে যান। শুক্রবার দুপুরে ফাতেমা ও তার বোন একসঙ্গে ভৈরব নদে গোসল করতে নামেন। এক পর্যায়ে বর্ণা নদীতে ঝাঁপ দিলে হঠাৎ পানির নিচে তলিয়ে যান।